আমি রাষ্ট্রপতির কাছে প্রশ্ন রাখতে চাই, সেনা প্রধানের 2 সন্ত্রাসী ভাইকে কেন নীরবে নিভৃতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে? কার ক্ষমতা বলে? রাষ্ট্রপতি জনগণের অভিভাবক, তাই বলে রাষ্ট্রপতিকে অন্যায় সিদ্ধান্ত করলে আপনারা মেনে নেবেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অন্যায় সিদ্ধান্ত আমরা মেনে নেব না। সেনা প্রধান বলছেন প্রধানমন্ত্রীকে তাকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা। কি সার্কাস্টিক বক্তব্য! সেনা প্রধানের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক। শেখ হাসিনা যতদিন আছে ততদিন ক্ষমতা ছাড়বে না। পুলিশ তার সাথে, আর্মি তার সাথে, সবাই তার সাথে। একজন ব্যক্তির কারণে কখনোই পুরো ডিপার্টমেন্ট, পুরো বাহিনীর সুনাম হানি ঘটতে পারে না। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট আহ্বান জানাবো, বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে যে ধরনের ডকুমেন্টারিতে যে ধরনের তথ্যগুলো উঠে এসেছে স্পষ্টভাবে তার অনেক সত্যতা রয়েছে। কাজী সরকারের প্রতি আহ্বান জানাবো, অভিযুক্ত ব্যক্তিদের যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আল জাজিরার ডকুমেন্টারিতে যার ন্যূনতম ভিত্তি রয়েছে তাদেরকে পদ থেকে অপসারণ করুন। আমরা বাংলাদেশের যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে মাফিয়ারা যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে সেটি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দেখেছি। একটা নাটক দেখেন, মানে হচ্ছে কি, গল্পটা দেখেন, শুরুর দিকে কারো বুকের পাটা ছিল না, এইটার প্রত্যুত্তর দেওয়া। জেনারেল ভাবে বিবৃতি দিয়েছেন যে এটি সরকার বিরোধী ষড়যন্ত্র, দুষ্কৃতিকারীদের চক্রান্ত, সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত বোগাস বক্তব্য দিয়েছেন। কিন্তু কয়েকদিন পরে যখন সাধারণ মানুষ এটি নিয়ে মুখ খুলেছে তখন তারা ব্যাখ্যা দেওয়া শুরু করছে যে আগের ব্যাখ্যা যা দিয়েছিল সেটি তো পাবলিক খাচ্ছে না, সুতরাং এখন কিভাবে আর একটু গুড় মিষ্টি ভালোভাবে ব্যাখ্যাটা দেওয়া যায়। এখন আবার বলছেন আল জাজিরার বিরুদ্ধে মামলা করবেন, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, হাইকোর্টের আপনার এই কন্টেন্ট অপসারণের জন্য রিট হয়েছে, নানান তেলেস্মতি কাণ্ড। কিন্তু বাংলাদেশের মানুষকে কি আপনাদের দলের নেতাকর্মীদের মতো বোকা ভাবছেন যে তারা কিছু বুঝছে না? রাখালদা সহ, আসিফ নজরুল স্যার সহ অনেকেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো, এবং সর্বশেষ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বিল্লাহ আরিফ স্যার যেটা বলেছেন যে যারা সরকারের ভালো লেজুর ভিত্তি করতে পারে, স্লোগান দিতে পারে, দল কানাভাবে সরকারের প্রশংসা করতে পারে, তাদের কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের কি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের কি হলের প্রবেশ দেওয়া হচ্ছে? সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ রাজনীতির বিকাশ ঘটানো যাবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তার করা যাবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, বুয়েটের যে এরকম যে 4টি প্রতিষ্ঠান যাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসন দিয়েছিল, আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে। শিক্ষকদেরকে তাদের কণ্ঠ ছেড়ে জাতির জন্য তাদেরকেও কাজ করার সুযোগ দিতে হবে। যেটা আমাদের আরিফ স্যার বলেছেন যে আজকে শিক্ষকরাও অনেকাংশে হাত পা বাঁধা। সরকারের বিরুদ্ধে একটা লাইন লিখে তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে জেলে যেতে হয়। এবং কি নির্লজ্জ প্রশাসন এবং কি অপদার্থ অযোগ্য প্রশাসন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত। আপনারা দেখেছেন কিছুদিন আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের 3জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ ছিল যে তারা ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। সেই ছাত্র আন্দোলনের দাবিগুলো শিক্ষকরা মেনে নিয়েছিল ওই সময়। কিংবা ছাত্রদের যে দাবি ছিল আবাসন সংকট সমাধান, একাডেমিক বিল্ডিং অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ এবং প্রয়োজনে যেসব জায়গা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে সেগুলোর সংশোধন, এরকম খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। সেই আন্দোলনকারী 2জন ছাত্রকেও প্রথমে বহিষ্কার করার তারা সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে সেখান থেকে যদিও ছাত্রদের আন্দোলনের মুখে চাপে সরে এসেছে। এবং আজকে এখানে বসে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ স্যার, যাকে অনেকেই আপনার বলেছে যে ছাত্র বন্ধু হিসেবে আখ্যায়িত করেছে। আমরা দেখেছিলাম যে যখন ছাত্রদের উপরে হামলা চালাচ্ছে, ছাত্রলীগের গুন্ডারা তাদেরকে ব্যানার কেড়ে নিতে এসেছে, সেই সময় কিন্তু নাসির স্যার ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই স্যারকে বহিষ্কার করেছে কে? জগন্নাথের ভিসি মিজানুর রহমান। মিজানুর রহমান একজন ভিসি টকশো করে। আমি আজকে কথাগুলো খুব কড়া ভাষায় বলি, সাংবাদিকরা কিংবা আমাদের মিডিয়ার ভাইরা কাদেরকে টকশোতে নেন? আজকে
শাহেদদের মতো বিশ্ব বাটপার, যারা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা নিচু করে, যারা বাংলাদেশকে প্রতারক হিসেবে তুলে ধরে ভুয়া করোনার সার্টিফিকেট দিয়ে। মিজানুর রহমান স্যার তিনি বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে টকশোতে বক্তব্য দেন, আর তিনি যুবলীগের চেয়ারম্যান হতে চান। যুবলীগ এমন তার কাছে একটা গুরুত্বপূর্ণ সংগঠন হয়েছে যে যুবলীগের ক্যাসিনো কাণ্ডের কারণে, চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে যুবলীগের চেয়ারম্যান সহ এক্সিকিউটিভ কমিটির বড় একটা অংশকে সরে যেতে হয়। তিনি সেই যুবলীগের চেয়ারম্যান হতে চান, কারণ তিনি হয়তো মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা ওইভাবে পাওয়া যায় না, যুবলীগ হলে একটু ভালোভাবে টাকা পয়সা হয়তো কামান যাবে। তো তারা স্বাভাবিকভাবেই যারা ছাত্র বান্ধব শিক্ষক তাদেরকে মেনে নিতে পারে না। নাসির স্যারকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছিল, প্রত্যাহার করা হয়েছিল। এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুদের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই, আপনারা যে সময় একটা ফেসবুক গ্রুপ খুলেছিলেন স্ট্যান্ড ফর নাসির স্যার, সেই গ্রুপে প্রায় 40,000-এর মতো অনলাইনে ছাত্ররা যুক্ত হয়েছে। সেখানে নাসির স্যারের সেই ছাত্র যখন আন্দোলন করছিল, চাপের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ একাডেমিক প্যানেল বলেছিল তাকে আপনার চাকরি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আপনারা দেখেছেন যখন ছাত্র আন্দোলন থেমে গিয়েছে তখন তার সাথে কি অন্যায়টা করা হয়েছে। আমরা পরে প্রেস ক্লাবে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, এরকম শিক্ষকদের পাশে যদি আমরা প্রতিষ্ঠান থেকে প্রতিরোধ গড়ে না তুলি, তাদের পাশে না দাঁড়াই, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের দিকে এগিয়ে আসবে না। কাজী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান স্যারকে বলতে চাই, অচিরেই নাসির স্যারের যদি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু আপনারা যে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চেয়ে তাকে স্বপদে বহাল করবেন। অন্যথায় আজকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা আছে, আমরা আপনারা যেভাবে স্ট্যান্ড ফর নাসির স্যার বলে সে সময় প্রতিবাদ করেছিলেন, আপনারা সেই প্রতিবাদের ডাক দিবেন। আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যে সামর্থ্য আছে আমরা তার শপথে বলার জন্য আমরা এগিয়ে দেব। ঠিক একইভাবে আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষকদের প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমরা তাদেরকে বলতে চাই যে সেই সমস্ত শিক্ষকদের প্রতি যে স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন, যে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। অচিরে এই শিক্ষকদেরকে তাদের স্বপদে বহাল করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করে নাসিম সাহেবের বিরুদ্ধে, মরহুম নাসিম সাহেব, আমরা সম্মান জানাই, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, বাংলাদেশে একাধিকবার মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কোনো ফেরেশতা ছিলেন না। তার সমালোচনা কেন করা যাবে না? তার সমালোচনা করার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা আর একজন শিক্ষক দুজনকে জেলে যেতে হয়েছে। এটি কেন হচ্ছে? এটা আরিফ স্যার বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সরকারের দলকানা ব্যক্তিত্বহীন পাঁচাটা ব্যক্তিদের কাছে যখন প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে, তারা সরকারকে তুষ্ট করতেই তখন এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিচ্ছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলবো, আপনারাও এই আমরা ছাত্র সংগঠনের কাছ থেকে দাবি জানিয়েছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময়ে এতগুলো বিশ্ববিদ্যালয় হয়নি, তিনি দেশের 4টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত শাসন দিয়েছিলেন। তারা বঙ্গবন্ধুর কন্যা, বিভিন্ন ক্ষেত্রে বঙ্গবন্ধুর রেফারেন্স টানেন, তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। আপনি কেন বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিচ্ছেন না? যেখানে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালে যুদ্ধবিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য ডক্টর এনামুল হক, শহীদুল্লাহদের মতো প্রখ্যাত জ্ঞান তাপস ব্যক্তিদেরকে ডেকে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব আপনারা নেন। বঙ্গবন্ধু ডেকে বলেছিলেন। আর এখন বিশ্ববিদ্যালয় ভিসি হওয়ার জন্য, প্রভিসি হওয়ার জন্য মহানগর শ্রমিক লীগ নেতার সুপারিশ নেয়, যেটা অনেকে বলে থাকেন যে আমরা আজকে নাসির স্যার, আরিফ স্যার কিংবা আসিফ নজরুল স্যার ছিলেন, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি একটা কথা বলে, জানেন যে স্যার আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা নতুন সংগঠন করতেছি, আমাদের ছাত্রদের কিছু শেখার আছে, আপনারা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স জ্ঞানী মানুষ, কিছু বললে আমরা অনুপ্রাণিত হব, শিখব। তারা সানন্দে সেটা গ্রহণ করেছেন। তাদেরকে সম্মানের জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ জানাই। শিক্ষকদেরকে সম্মান করি। প্রধানমন্ত্রীকে তো দেখি যে তার শিক্ষক ছিলেন মরহুম আনিসুজ্জামান, তার জন্য লাল গালিচা ছেড়ে দেন। আনিসুজ্জামান যদি শিক্ষক সম্প্রদায় হয়ে থাকেন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কেন
এই সরকারের একজন ব্যর্থ মন্ত্রীর সমালোচনা করার কারণে জেলে যেতে হবে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন একজন নারী শিক্ষককে জেলে যেতে হবে? খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কেন ছাত্র আন্দোলনের সংহতি জানাতে গিয়ে তাদেরকে পদ থেকে অপসারণ হতে হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির স্যার, তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক, শিক্ষক সমিতিরও নেতৃত্ব দিয়েছেন, তাকে কেন আপনার চাকরি থেকে চাকরিচ্যুত হতে হবে? এগুলোকে আমাদের প্রধানমন্ত্রী চোখে দেখেন না? আমার মনে হয় তিনি হয় চোখে দেখে কিছু করছেন না, অন্যথায় হয়তো তার কাছে এই মেসেজগুলো সঠিকভাবে যায় না। যেমনটি আমরা বাংলাদেশের যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে মাফিয়ারা যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, সেটি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দেখেছি। একটা নাটক দেখেন, মনে হচ্ছে কি, গল্পটা দেখেন, শুরুর দিকে কারো বুকের পাটা ছিল না এইটার প্রত্যুত্তর দেওয়া। জেনারেল ভাবে বিবৃতি দিয়েছেন যে এটি সরকার বিরোধী ষড়যন্ত্র, দুষ্কৃতিকারীদের চক্রান্ত, সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত বোগাস বক্তব্য দিয়েছেন। কিন্তু কয়েকদিন পরে যখন সাধারণ মানুষ এটি নিয়ে মুখ খুলেছে, তখন তারা ব্যাখ্যা দেওয়া শুরু করছে যে আগের ব্যাখ্যা যা দিয়েছিল সেটি তো পাবলিক খাচ্ছে না, সুতরাং এখন কিভাবে আর একটু গুড় মিষ্টি ভালোভাবে ব্যাখ্যাটা দেওয়া যায়। এখন আবার বলছেন আল জাজিরার বিরুদ্ধে মামলা করবেন, রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে, হাইকোর্টের আপনার এই কন্টেন্ট অপসারণের জন্য রিট হয়েছে, নানান তেলেস্মতি কাণ্ড। কিন্তু বাংলাদেশের মানুষকে কি আপনাদের দলের নেতাকর্মীদের মতো বোকা ভাবছেন যে তারা কিছু বুঝছে না? কি হচ্ছে দেশে আমরা কি চোখে দেখতেছি না? সেনা প্রধানের ভাইকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে কেন সেনা প্রধান হওয়ার আগে ক্ষমা করা হয়েছে? সেনা প্রধানের 2 সন্ত্রাসী ভাইকে কেন নীরবে নিভৃতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে? কার ক্ষমতা বলে? রাষ্ট্রপতি জনগণের অভিভাবক, তাই বলে রাষ্ট্রপতিকে অন্যায় সিদ্ধান্ত করলে আপনারা মেনে নেবেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অন্যায় সিদ্ধান্ত আমরা মেনে নেব না। যেখানে সেখানে কিভাবে রাষ্ট্রপতি এইভাবে গুরুতর অপরাধে অভিযুক্ত একটি চিহ্নিত সন্ত্রাসী পরিবারের সদস্যদেরকে তিনি ক্ষমা করলেন? আমি রাষ্ট্রপতির কাছে প্রশ্ন রাখতে চাই। কথা অনেকে বলছেন না, কেউ বলছেন যে মামলা খাবেন, গুম হয়ে যাবেন, খুন হয়ে যাবেন, কারণ এটা আর্মি একটা বাহিনীর বিরুদ্ধে জড়িত, মুখ খোলা যাবে না। আমরা তো মনে করি যে আমরা যে কথাগুলো বলছি সেনাবাহিনীর মর্যাদাকে সমুন্নত রাখার জন্য, তাদের মর্যাদাকে বিশ্ব দরবারে উজ্জ্বল করার জন্য, একজন ব্যক্তির কারণে কখনোই পুরো ডিপার্টমেন্ট, পুরো বাহিনীর সুনাম হানি ঘটতে পারে না। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট আহ্বান জানাবো, বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে যে ধরনের ডকুমেন্টারিতে যে ধরনের তথ্যগুলো উঠে এসেছে, স্পষ্টভাবে তার অনেক সত্যতা রয়েছে। দয়া করে তাকে শপথে রেখে সেনাবাহিনীকে কলঙ্কিত করবেন না। সেনা প্রধান বলছেন প্রধানমন্ত্রীকে তাকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা। কি সার্কাস্টিক বক্তব্য! সেনা প্রধানের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা কি? সেনা প্রধান জনগণের চাকর, জনগণের সেবক, এদেশের সংবিধান, নাগরিক অধিকারকে সমুন্নত করার জন্য, রক্ষা করার জন্য, মানুষের মূল্যবোধকে রক্ষা করার জন্য তিনি শপথ নিয়েছেন। তার চাকরি রিটায়ারের আগ পর্যন্ত। প্রধানমন্ত্রী তো বর্তমানে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আছেন, জনগণ যে কোনো সময় জেগে উঠলে ঠুস। আর প্রধানমন্ত্রী এই অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রীর সাথে তো সেনা প্রধানের সম্পর্ক জড়িত না। তারপর ধরে নিলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান, তার সাথে সেনা প্রধানের কাজকর্মের বিভিন্ন একটা ব্যালেন্স থাকবে। কিন্তু তাই বলে সেনা প্রধান পচে গেলে প্রধানমন্ত্রীও পচে যাবে, এটা কোনো কথা? কি ব্যাখ্যা দিচ্ছেন এগুলো? কাজে সরকারের প্রতি আহ্বান জানাবো, অভিযুক্ত ব্যক্তিদের, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আল জাজিরার ডকুমেন্টারিতে, যার ন্যূনতম ভিত্তি রয়েছে, তাদেরকে পদ থেকে অপসারণ করুন। তাদেরকে পদ থেকে অপসারণ করে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মেসেজ দেন যে যেভাবে জাতিসংঘ সহ আপনার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে বাংলাদেশের হাই অফিসিয়ালস, গভর্নমেন্ট হাই অফিসিয়ালরা করাপ্টেড, মানবাধিকার লঙ্ঘন করছে, গুম খুন হত্যার সাথে জড়িত, সেটার একটা প্রতি উত্তর দেন তা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। যদি আপনাদের সেই সক্ষমতা থাকে, সঠিক ব্যাখ্যা, সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনারা জাতির সামনে পরিষ্কার করে তুলে ধরেন। এবং সর্বশেষ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, ছাত্র বন্ধুদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। মান্না ভাই ছাত্র রাজনীতির একজন জীবন্ত কিংবদন্তি, যিনি বলছেন চাকসুর জেদ ছিলেন,
ডাকসুর 2 বারের ভিপি ছিলেন, এদেশের ইতিহাসকে কাছ থেকে দেখেছেন। এরাও দেখেছেন, যারা আমাদের সম্মানিত আলোচক হিসেবে আছেন, তিনি বলেছেন যে এই দেশের জাতীয় সংকট কখনোই জাতীয় নেতৃবৃন্দকে দিয়ে কিন্তু উত্তরণ ঘটেনি। যখনই জাতীয় যে কোনো সংকট হয়েছে, সেটা সেই 52 ভাষা আন্দোলন থেকে 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, এমন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটা সময় ছাত্র সমাজ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। কারণ ছাত্রদের চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। তারা চিন্তা করছে যে তাদের যে তারুণ্য, সেই তারুণ্যকে দেশের জন্য কাজে লাগাতে হবে, সমাজ পরিবর্তনের জন্য কাজে লাগবে। শুধু এটা বাংলাদেশের ইতিহাস নয়, আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান। সেই আপনার বিতর্কিত নাগরিকত্ব পুঞ্জি আইন, সিএ, এনআরসি থেকে শুরু করে সেই শাহিনবাগের আন্দোলন, ছাত্ররাই সেখানে নেতৃত্ব দিয়েছে। কিংবা আজকের কৃষক আন্দোলন, ছাত্র সংগঠনগুলো তাদেরকে আপনার সহযোগিতা করছে। কিংবা তার আগে হংকংয়ের যে আপনার আইন বাতিলের আন্দোলন, আমেরিকাতে যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, সারা বিশ্বের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন, গণমানুষের জন্য যে আন্দোলনগুলো হয়েছে, সেই সমস্ত আন্দোলনগুলোতে ছাত্র, যুবক, তরুণরাই সবসময় অগ্রভাগে ছিল। কাজে আজকে বাংলাদেশের যে সংকট, শুধুমাত্র ছাত্র রাজনীতির সংকট নিয়ে আলোচনা করলে তার কোনো সমাধান হবে না। আসলে এই মুহূর্তে দেশে দীর্ঘদিন ধরেই জাতীয় নির্বাচনই হচ্ছে না, তাহলে কিভাবে আমরা সুস্থ ধারার স্বচ্ছ প্রক্রিয়া একটা ছাত্র সংসদ নির্বাচন পাবো? আপনারা দেখেছেন একটা ডাকসু নির্বাচন হয়েছে, যেটা রাখালদা বলেছিলেন, সেই নির্বাচনকেও সরকার স্বচ্ছ করার সৎ সাহস দেখাতে পারেনি। সেই নির্বাচনকেও নানানভাবে ম্যানিপুলেট করেছে। ছাত্র সংগঠনের ভোট কাউন্ট করতে যেখানে 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগার কথা, সেখানে 2টায় ভোট শেষ করেও ভোর রাতকে রেজাল্ট দিয়েছে। আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি তো ভিপি ছিলেন, আমি যদি বর্জন করতাম কি হতো? আন্দোলন গড়ে উঠত? জাতীয় 2টি নির্বাচন হয়নি। কোথায় আন্দোলন গড়ে উঠেছে? সেখানে মান্না ভাই যেটা বলেছেন এটা ঠিক। অনেকে ধরে নিয়েছেন যে শেখ হাসিনা যতদিন আছে ততদিন ক্ষমতা ছাড়বে না, পুলিশ তার সাথে, আর্মি তার সাথে, সবাই তার সাথে, হুদাহুদি লাফালাফি করে লাভ নাই। কিন্তু মান্না ভাই বলেছেন যে আপনার হাতি বড় হলেই কিন্তু বনের রাজা হয় না। আজকে মনে করতেছেন পুলিশ, আর্মি, অমুক তমক, তাদের সাথে দুর্বৃত্ত, মাফিয়ারা ব্যতীত কেউ নাই। আপনার কি মনে হয় পুলিশ কিংবা প্রশাসনের সব মাফিয়াদের লোক? কখনোই না। বড় একটা অংশ দেশপ্রেমিক মানুষ, তারা চায় দেশটা শান্তিপূর্ণভাবে চলুক, দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলুক। কিন্তু আপনারা যদি 90-এর গণ আন্দোলন পর্যবেক্ষণ করেন, কখন জেনারেল নুরুদ্দিন সাহেবরা এরশাদকে ডিনাই করেছেন, যখন তারা দেখেছেন রাজপথের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্দোলনের ছাত্র, পুলিশ, জনগণ ত্রিমুখী সংঘর্ষ বিভিন্ন বাহিনীর সাথে, তখন তারা বলেছেন এই অবস্থা চলতে দেওয়া যায় না, জনগণ রাজপথে নেমে এসেছে। তখন যখন এরশাদ সাহেব তাদেরকে বলেছিলেন যে আর্মি ডিপ্লয় করতে, তারা ডিনাই করেছেন যে আমরা পারবো না, আপনি পুলিশকে বলেন। পুলিশ বলেছে আমরাও পারবো না, আমরা জনগণের সাথে। তো আজকে এই অবৈধ ভোটারবিহীন সরকার যেভাবে গর্বের সাথে বলছে যে আমরা বিনা ভোটে নির্বাচিত হলে তো জনগণ ভোট না দেওয়ার আক্ষেপ থেকে রাস্তায় নামতো, কই রাস্তায় তো জনগণ নামছে না। তাদের কথা তো ঠিক, আপনারা আমরা কই ওইভাবে তো নামছি না, নামছি বিভিন্ন সংগঠন থেকেই, সংগঠনের কতিপয় লোকজন। ভোটাধিকার থেকে বঞ্চিত শুধু আমরা হই নাই, সমগ্র জাতি হয়েছে। সুতরাং আজকের যদি এই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চাই, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যদি বাংলাদেশকে গড়তে চাই, তাহলে অবশ্যই যার যার জায়গা থেকে আমাদেরকে আন্দোলনে নেমে আসতে হবে। এবং আমরা মনে করি সেই আন্দোলনের প্রেক্ষাপট এখন দেশে বিদ্যমান, যে কোনো সময় সেই আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে কে নেতৃত্ব দিচ্ছে, কে ডাক দিচ্ছে, সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না। আপনাদেরকে বলবো, আজকে এই অডিটোরিয়ামে যারা শুনছেন, তার চেয়ে আমি জানি লাখ লাখ মানুষ অনলাইনে আমাদেরকে দেখছেন, শুনছেন, তাদের প্রতি আমাদের আহ্বানটা হচ্ছে যে আজকে জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের সংকটে যার যার জায়গা থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকদিন মিছিল মিটিং আপনাদেরকে নামতে হবে না। যেদিন সময় আসবে সেদিন আপনারা নেমে যাবেন এবং আপনাদের সাথে আমি কথা দিচ্ছি, আপনারা দেখবেন পুলিশ, আর্মি বলেন, সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনাদের জনগণের কাতারে এসে দাঁড়াবে। মিয়ানমারে দেখেন নাই আপনার সামরিক শাসকদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন হচ্ছে, পুলিশ সেই আন্দোলনে যোগদান করছে।
আমাদের পুলিশ কি সরকারের গোলামি করার জন্য তারা চাকরি নিয়েছে? তারা তো জানে তাদের বেতন কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেয়, নাকি শেখ হাসিনা নিজের পারিবারিক সম্পত্তি বিক্রি করে দেয়? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। কাজে তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তারাও আমাদের সাথে এসে দাঁড়াবে। যাই হোক, বক্তব্য আমাকে লং করতে বলা হয়েছিল, সেজন্য আমি বক্তব্য লং করছি, নাহলে আমি শর্ট করতাম 5 মিনিটের মধ্যে। এখানে স্যাররা আছেন, আর অনেকে বক্তব্য দেবেন, আমি আর বক্তব্য লং করবো না। সকলকে ধন্যবাদ।